নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো যারা ডিপ্লোমা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারের ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আছো, তো তাদের জন্য তোমরা জানো যে কিন্তু আমি এসি সার্কিটস অর্থাৎ তোমাদের যারা ইলেকট্রিক্যাল সার্কিটস বলে যে সাবজেক্টটা তোমাদের আছে ইলেকট্রিক সার্কিট, তো সেই সাবজেক্টটারই কিন্তু ক্লাস হচ্ছে, যেটা হচ্ছে ইউনিট 2 তোমাদের এসি সার্কিটের ক্লাস কিন্তু কন্টিনিউ হচ্ছে। অলরেডি কিন্তু দুটো লেকচার তোমরা পেয়ে গিয়েছো এবং আজ থেকে আমি কিন্তু তোমাদের এই তৃতীয় লেকচার শুরু করছি। ওকে, এটা হচ্ছে লেকচার নাম্বার 3। তো এর টপিক কী হচ্ছে, টপিকটা দেখে নাও একটু। এসি থ্রু পিওর রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স, এই পার্টটা যদি তুমি বুঝে যাও, এসি রিলেটেড কোনো প্রবলেম আর তোমার আসবে না। এটা কিন্তু আমি কনফার্ম বলে দিচ্ছি। এই পার্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের এই ক্লাসটা একদম কেউ মিস করবে না, নো ওয়ান। ওকে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লেকচার বলতে পারো এটা। দেখো, এসি থ্রু পিওর রেজিস্ট্যান্স আমি আলাদা আলাদা করে তোমাদের দেখিয়েছি। এসি থ্রু পিওর ইন্ডাকটেন্স অ্যান্ড এসি থ্রু পিওর ক্যাপাসিটেন্স। তোমরা জানো আমাদের যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে তার মধ্যে সবথেকে বেশি ইউজ হওয়া তিনটে কম্পোনেন্ট হচ্ছে রেজিস্টার, ইন্ডাক্টার অ্যান্ড ক্যাপাসিটার। এই তিনটেই আমরা সবথেকে বেশি ব্যবহার করে থাকি। তো এর মধ্যে দিয়ে রেজিস্টার, ইন্ডাক্টার বা ক্যাপাসিটারের থ্রুতে যখন ইলেকট্রিক কারেন্ট আমাদের ফ্লো করে, তাহলে তার মধ্যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কি রিলেশনশিপ আসে, অর্থাৎ যদি অল্টারনেটিং কারেন্ট আমার ফ্লো করে তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে রিলেশনশিপ স্ট্যাটাস দেখার জন্যই কিন্তু আমরা এই এক্সপেরিমেন্টগুলো করে থাকি। এবং প্রত্যেকটার থেকে প্রচুর 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 প্রশ্ন তোমাদের, শুধুমাত্র যে তোমাদের সেমিস্টার এক্সামের জন্যই তোমরা এটা পড়ছো তেমনটা নয়। বিভিন্ন ধরনের এসএসসি, জেই, তোমার আরআরবি, জেই, আমাদের বিভিন্ন স্টেটের নিজস্ব আলাদা জেই এক্সাম রয়েছে, তাছাড়া রেলওয়ে, সব ক্ষেত্রে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে এই টপিকটা থেকে। আর তোমাদের ইন্টারনালে তো আসছেই, এক্সটার্নালেও আসবেই। এবার দেখো, এসি থ্রু পিওর রেজিস্ট্যান্সটা কী থেকে এসছে? রেজিস্টিভিটি, বুঝতে পারলে? রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্সের একক হচ্ছে কি তোমরা জানো? ওহম। রোধ, বাংলায় বলা হয় রোধ। তো রোধ কি করে? রেজিস্ট্যান্সের কাজ করে। ইট ইজ দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল। রেজিস্ট্যান্স হচ্ছে কোনো বস্তুর এমন একটা ধর্ম হুইচ কি করে, তোমার ফ্লো অফ ইলেকট্রিসিটিকে বাধা দেয়। ওকে, যেটা তোমার সেই ফ্লো অফ ইলেকট্রিসিটিকে বাধা দেয়। যদি তোমরা এমনি একটা কার্ভ, আমি একটা ছোট্ট জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই ছবিটা তোমরা অনেক জায়গায় দেখে থাকবে, দেখবে এই ছবিটা তোমরা অনেক জায়গায় দেখে থাকবে, অনেক জায়গায় দেওয়া থাকে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে কাজ করে রেজিস্ট্যান্স। এইটা হচ্ছে তোমার ভোল্টেজ। ধরো ভোল্টেজ কারেন্টকে ঠেলছে, বাট রেজিস্ট্যান্স তাকে বাধা দিচ্ছে। ওকে, রেজিস্ট্যান্স তাকে দড়ি দিয়ে ধরে আছে, মানে এরকম একটা ছবি হয়তো তোমরা অনেকে দেখেছো। তো রেজিস্ট্যান্স কি বললাম, বলছে ইট ইজ দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল হুইচ রেজিস্ট দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি বা ফ্লো অফ কারেন্টকে রেজিস্ট করে। কে করে? পিওর রেজিস্ট্যান্স। তো দেখো, এখানে একটা অল্টারনেটিং কারেন্টের সোর্স আছে। যে কোনো সোর্স তুমি এক্ষেত্রে ভাবতে পারো, ভাবো তুমি এখানে এসি সিনক্রোনাস, বা তুমি ধরো সিনক্রোনাস মেশিন আছে বা অল্টারনেটার আছে, যে কোনো একটা ভাবো যে তোমার এখানে সোর্স অফ এসির একটা সোর্স রয়েছে। তো আগেই আমি তোমাদের দেখিয়েছি যে এসির যে ভোল্টেজ, সেই ভোল্টেজের ফর্ম কি হয়? ভিএম সাইন থিটা। ওকে, বা ইএমএফ ক্ষেত্রে ছিল এখানে ভোল্টেজ, তাহলে ভোল্টেজ ইকুয়ালস টু ভিএম সাইন থিটা বা সাইন ওমেগা টি, যাই বলো না কেন, থিটা মানেই ওমেগা টি। তো দেখো, ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি, আই হচ্ছে আইএম সাইন ওমেগা টি। এবার আমরা কি জানি? অ্যাকর্ডিং টু ওহমস ল যদি আমরা দেখি, তাহলে আমরা
যদি আমরা ওহমের সূত্র দেখি, ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি ভি ইকুয়ালস টু বা ভিএম ইকুয়ালস টু আইআর। এখানে আমরা ম্যাক্সিমাম কারেন্ট ধরেছি বলে ভিএম লিখেছি, তো ভিএম বাই আর ইকুয়ালস টু আই অফ এম। এবার দেখো, যেহেতু এটা রেজিস্টিভ সার্কিট সেহেতু এর মধ্যে দিয়ে তোমার ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা হবে অলওয়েজ গ্রেটার দ্যান 0 ভোল্ট, আর ম্যাক্সিমাম কারেন্ট এটাও 0 ভোল্টের কিন্তু তোমার বেশি হবে। ওকে, তার মানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আমার যে ভোল্টেজ যেটা রয়েছে এবং কারেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু তাদের যে ফেজের যে কোনো কিন্তু ডিফারেন্স আসবে না। অর্থাৎ যদি আমার কোনো রেজিস্টিভ সার্কিট হয়, আমার এসি সিঙ্গেল ফেজ এসি হয়, তাহলে তার মধ্যে ভোল্টেজ এবং কারেন্টের যে পাথটা সেই পাথটা সেম হবে। অর্থাৎ ভোল্টেজ যেদিকে থাকবে কারেন্টও সেই দিকেই থাকবে। বুঝতে পারলে? আর কোনো প্রবলেম নেই। রেজিস্টিভ সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট এবং ভোল্টেজ ফ্লো করবে, বাট কারেন্টের রেটিংটা একটু কম হবে ভোল্টেজের থেকে। কেন কম হবে? কারণ দেখো, যদি তোমার 5 ভোল্ট ভোল্টেজ হয়, 2 ওহম তোমার রেজিস্ট্যান্স হয়, তাহলে তোমরা কারেন্ট এখান থেকে ম্যাক্সিমাম ভোল্টেজ ধরে নাও ভিএম ইকুয়ালস টু 5 ভোল্ট, রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু 2 ওহম। তাহলে আই কী করে পাবো? ভিএম বাই আর, এই ফর্মুলা থেকে। তো ভিএমের জায়গায় আমরা লিখব 5 আর আর এর জায়গায় আমি লিখব 2, তাহলে 2.5 অ্যাম্পিয়ার। অর্থাৎ কারেন্টের রেটিংটা তুমি দেখতে পারো একটু কম হয়ে গেছে, বাট যেদিকে তোমার ভোল্টেজের যে দিক ছিল সেই দিকই কিন্তু কারেন্টের দিক রয়েছে। দেখে নাও ভালো করে, ছবিটা থেকেও তোমরা দেখে নিতে পারো। এটা ওমেগা টি, তো এটা একটা সাইন কার্ভ তোমরা দেখতেই পাচ্ছ, ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তাহলে ভোল্টেজটা দেখতে পাচ্ছ যখন পাথ কমপ্লিট করছে, কারেন্টটাও সেই সময়ে পাথ কমপ্লিট করছে, বাট ভোল্টেজের ভ্যালুটা বেশি, কারেন্টের ভ্যালুটা তুলনামূলক কম, আর কিছু চেঞ্জ হয় না। এরপরে দেখো এসি থ্রু পিওর ইন্ডাকটেন্স। তো ইন্ডাকটেন্স কি করে? ইন্ডাকটেন্সের একটা প্রপার্টি হচ্ছে তোমার, তো প্রপার্টি হচ্ছে সবসময় কিন্তু সে যে সাডেন চেঞ্জ অফ কারেন্ট সেটাকে কিন্তু বাধা দেয়, বা বরাবরই সেটা সাডেন চেঞ্জ অফ কারেন্টকে খুব বাধা দেয়। এটাই কিন্তু হচ্ছে তোমার ইন্ডাক্টরের প্রপার্টি। তো দেখো, যখনই আমরা একটা অল্টারনেটিং সোর্স ব্যবহার করব এবং সেখান থেকে আমরা জানি অল্টারনেটিং সোর্সের ভোল্টেজ হয় ভিএম সাইন ওমেগা টি অ্যান্ড আই হয় আইএম সাইন ওমেগা টি -90 ডিগ্রি। তোমরা বলবে দাদা এই -90 ডিগ্রিটা তুমি কোথা থেকে পেলে? এখানেই হচ্ছে গল্পটা। তো দেখো, যেহেতু আমি বললাম যে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে সাডেন চেঞ্জ অফ কারেন্টটাকে সেটা রেজিস্ট করে, সেই হিসেবে ভোল্টেজ তোমার অনেক আগে কিন্তু চলে এসে নিজের পাথ কমপ্লিট করে, বাট কারেন্টটা কমপ্লিট করতে পারে না। ফলে সেটা কিন্তু 90 ডিগ্রিতে ভোল্টেজকে ল্যাগ করে। কি করে? যদি এগিয়ে যায়, যদি ভোল্টেজ কারেন্টের থেকে এগিয়ে যায়, তাহলে বলবো ভোল্টেজ লিড করছে, লিড মানে এগিয়ে যাওয়া, লিড করছে, অ্যান্ড কারেন্ট ল্যাগ করছে। ওকে, যদি কারেন্ট ভোল্টেজের থেকে এগিয়ে যায় তাহলে কারেন্ট লিড করছে, ভোল্টেজ ল্যাগ করছে। যে কোনো একটা রেসপেক্টে তুমি বলতে পারো। যেমন দেখো, এই এসি থ্রু পিওর ইন্ডাকটেন্স বা ইন্ডাক্টরের থ্রুতে গেলে আমি কি বললাম, যে এক্ষেত্রে কি হচ্ছে, ভোল্টেজের থেকে কারেন্ট 90 ডিগ্রি ল্যাগ করছে। তার মানে যদি উল্টোটা বলি তাহলে ভোল্টেজ কিন্তু কারেন্টের থেকে 90 ডিগ্রি লিড করছে। তাহলে এখানে কিন্তু দেখো, আমরা যখন ইন্ডাক্টর ব্যবহার করি তখন কিন্তু এর ইউনিট হয় হেনরিতে, বাট তোমরা সকলেই জানো যে কিন্তু ওহমের সূত্র যেটা রয়েছে সেটা শুধুমাত্র রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রেই প্রযোজ্য। তো ওকে, তো এই ইন্ডাক্টরকে সার্কিটকে যদি আমাদের রেজিস্টিভ সার্কিট বানাতে হয় তাহলে তার একটা ফর্মুলা আছে, সেটাকে আমরা বলি তোমার ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, যেটাকে এক্সএল বলে, যার ভ্যালু হচ্ছে ওমেগা এল। ওকে, আরও ডিটেলসে বলছি, তোমাদের শুনে নাও। তাহলে এইখানে যে আমরা পারলাম ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স যেটাকে আমরা বলি, সেটার ভ্যালু হচ্ছে এক্সএল, যেটাকে আমরা বলছি ওমেগা এল। আবার তোমরা সকলেই জানো যে ওমেগা বা অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে ইকুয়ালস টু 2πf। এটা তোমরা সকলেই জানো যে ওমেগা ইকুয়ালস টু 2πf। সেক্ষেত্রে তুমি লিখতেই পারো এক্স অফ এল ইকুয়ালস টু, আমি লিখেছিলাম ওমেগা এল, ওমেগার জায়গায় তোমরা লিখে দেবে 2πf, তাহলে 2πfl। তাহলে এক্ষেত্রে
বলতেই পারছো যে ভোল্টেজটা কিন্তু 0 ডিগ্রি থেকে লিড করছে, বাট কারেন্টটা কি হচ্ছে -90 ডিগ্রি। এটা অ্যাঙ্গেল বোঝাচ্ছি আমি মেনলি, বুঝতে পারলে? যখন ভোল্টেজের ভ্যালু ম্যাক্সিমাম ভোল্টেজ যখন 0 ডিগ্রি, তখন ম্যাক্সিমাম কারেন্ট -90 ডিগ্রি। ওকে, তার মানে একটা জিনিস তুমি বুঝতেই পারছো, ভোল্টেজ আগে পাথ কমপ্লিট করবে, কারেন্ট তার অনেকটা পরে কিন্তু পাথ কমপ্লিট করবে। তো এর জন্য হয় যেটাকে বলে ফেজার ডায়াগ্রাম, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এটাই কিন্তু তোমাদের পরীক্ষাতে আঁকতে হবে। তো দেখো, রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে বা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমি কি দেখালাম, যে যেদিকে ভোল্টেজ তোমার থাকবে সেদিকেই কারেন্ট থাকবে। এটা হচ্ছে ফেজার, PHSOR ফেজার ডায়াগ্রাম, ডায়াগ্রাম অফ পিওরলি রেজিস্টিভ সার্কিট। তো আমি এখানে পিওরলি রেজিস্টিভ কথাটা ব্যবহার করছি কেন? পিওরলি মানে আমি এটা ধরে নিচ্ছি যে এই যে রেজিস্টারটা রয়েছে আমার, বা ইন্ডাক্টারটা রয়েছে, বা ক্যাপাসিটারটা রয়েছে, এই প্রত্যেকটাই কিন্তু তাদের পিওর বা আদর্শ ফর্মে রয়েছে। যদিও কোনো কিছুই তার আদর্শ ফর্মে থাকে না, এই রেজিস্টারের মধ্যেও কিছুটা ইন্ডাক্টারের গুণ থাকবে এবং কিছুটা ক্যাপাসিটারের ধর্ম কিন্তু এর মধ্যেও থাকবে, ফলে পিওরলি বলে কিছু হয় না। তো তার জন্য যে সব সময় পিওরলি রেজিস্টিভ সার্কিটের মধ্যে দিয়ে বা রেজিস্ট্যান্সের থ্রুতে যে ভোল্টেজ এবং কারেন্ট সবসময় একই দিকে থাকবে, বা তাদের ফেজারের দিক একই হবে, তারা কিন্তু সেম ফেজে থাকবে এমনটা কিন্তু নাও হতে পারে। কিছু অ্যাঙ্গেলে কিন্তু তারা ডিফ্লেক্ট করতে পারে, অর্থাৎ কারেন্ট বা ভোল্টেজে সামান্য হলেও ডিফ্লেকশন হতে পারে। বাট এটা যেহেতু আমরা পিওরলি কথাটা ইউজ করছি, সেই জন্যই কিন্তু আমাদের ফেজার ডায়াগ্রাম এইটা এসছে। ফেজার ডায়াগ্রাম থেকে পরীক্ষায় প্রশ্ন না আসলে তোমরা কিন্তু প্রত্যেকেই বলো আমাকে কমেন্ট করে, কিন্তু প্রত্যেকেই দেখতে পাবে যে পরীক্ষায় ফেজার ডায়াগ্রাম থেকে প্রশ্ন আসবে 200% কনফার্ম। তো ইন্ডাক্টরের থ্রুতে কি বললাম, তাহলে ভোল্টেজ কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছ আগেই তার সাইন কার্ভ যেটা হয় VM সাইন ওমেগা টি, এটা কিন্তু আগে তার পাথ কমপ্লিট করবে, দেন আই তার 90 ডিগ্রিতে ল্যাগ করে তার অনেক পরে কিন্তু পাথ কমপ্লিট করবে। অর্থাৎ ভোল্টেজ যদি 0 ডিগ্রি থেকে শুরু হয়, সেটা গিয়ে তোমার শেষ করবে 180 ডিগ্রিতে, বাট তোমার এর ক্ষেত্রে সেটা -90 ডিগ্রিতে, 90 ডিগ্রি থেকে শুরু করলে সেটা শেষ করবে ধরো তার পরবর্তী 90 ডিগ্রি, অর্থাৎ 450 ডিগ্রিতে। বুঝতে পারলে? তো এটাই হয়। তো এবার দেখো, এখানে যদি আমরা ফেজার ডায়াগ্রাম লিখি, তো আমরা যে কোনো একটাকে রেফারেন্স ধরে নেবো। লেটস সে তুমি ভোল্টেজকে রেফারেন্স ধরে নিয়েছো। তো আমি কি বললাম, যে ভোল্টেজ যদি 0 ডিগ্রিতে থাকে, কারেন্ট তাহলে ল্যাগ করবে। ল্যাগ যদি যখনই বোঝাবে, আমি রেফারেন্স অ্যাক্সিসের সাপেক্ষে সবসময় এটাকে ক্লকওয়াইজ রাখবো যখন ল্যাগ করবে। ওকে, সব সময় ক্লকওয়াইজ রাখবো, ঘড়ির কাঁটার দিকে। ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। যদি ল্যাগ করে, রেফারেন্স অ্যাক্সিসের সাপেক্ষে ল্যাগ করলে ক্লকওয়াইজ, যদি রেফারেন্স অ্যাক্সিসের সাপেক্ষে লিড করে, ওকে, লিড করে, তাহলে কিন্তু হবে তোমার সেটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওকে, বুঝতে পারলে? তাহলে যে কোনো একটাকে তোমার রেফারেন্স অ্যাক্সিস ধরে নিতে হবে। তোমাদের আমি সুবিধার জন্য বলবো ভোল্টেজকেই তোমরা রেফারেন্স অ্যাক্সিস ধরবে, বাট এটা কোনো একদম ইউনিভার্সাল কোনো নিয়ম না যে তোমাকে ভোল্টেজকেই ধরতে হবে। বাট তাও আমি বলে দিচ্ছি, ভোল্টেজকে ধরলে কিন্তু তোমার সুবিধা হবে। যে কোনো একটাকে ধরবে, হঠাৎ কখনো ভোল্টেজ কখনো কারেন্ট ধরলে কিন্তু তোমার এই ফেজার ডায়াগ্রাম ভুল হয়ে যেতে পারে। আর যদি ফেজার ডায়াগ্রাম ভুল হয়ে যায়, তাহলে কিন্তু কোনো মতেই তুমি কিন্তু পরীক্ষায় সেই কোশ্চেনে আর কোনো রকম নাম্বার পাবে না, এটা কিন্তু কনফার্ম। তাহলে দেখে নাও ভালো করে। তো যে কোনো একটাকে রেফারেন্স অ্যাক্সিস ধরবে। লেটস সে ভোল্টেজকে তুমি রেফারেন্স অ্যাক্সিস ধরেছো। তো এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ যে ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট -90 ডিগ্রি। ভোল্টেজের কারেন্টের ইকুয়েশন দেখো, VM কে IM ধরো, তাহলে VM IM সাইন ওমেগা টি -90 ডিগ্রি। তাহলে কারেন্ট -90 ডিগ্রি মানে পিছিয়ে আছে, মানে পিছিয়ে থাকা মানে হচ্ছে ল্যাগ করা, ল্যাগ করা। তাহলে ল্যাগ করছে কত ডিগ্রিতে? তো এখানে কিন্তু এই 90 ডিগ্রিতে তোমরা দেখে নিবে। আর এই ভোল্টেজের সাপেক্ষে কারেন্টকে একটু কম রাখবে। বুঝতে পারলে? ধরো তুমি এটাকে 3 সেন্টিমিটার করলে, তাহলে এটাকে 2.5 সেন্টিমিটার করবে। কেন বলো তো? কিছু না কিছু সবসময় কিন্তু রেজিস্টিভ সার্কিট থাকবে এর মধ্যে, আর তার জন্য কিছুটা ভ্যালু কম হবে। ফলে এটা হবে তার ফেজার ডায়াগ্রাম, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। বুঝতে পারলে?
তাহলে দেখো কি হলো, এটা হলো ভোল্টেজকে যদি তুমি রেফারেন্স অ্যাক্সিস ধরো তাহলে কারেন্ট 90 ডিগ্রিতে ল্যাগ করলে সেটা হচ্ছে এইরকম ফেজার ডায়াগ্রাম। বাট যদি তুমি করো যে তুমি কারেন্ট ম্যাক্সিমাম যে কারেন্টের ভ্যালু সেটাকে যদি তুমি রেফারেন্স অ্যাক্সিস ধরো তাহলে তুমি বুঝতেই পারছো যে কারেন্টের থেকে তোমার ভোল্টেজ লিড করছে। মানে লিড বললাম কি, অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, লিড করছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কত ডিগ্রিতে লিড করছে? 90 ডিগ্রিতে। তখন এটা হয়ে যাবে ভিএম, এটা হয়ে যাবে আইএম। বুঝতে পারলে? তাহলে আশা করছি ফেজার ডায়াগ্রাম নিয়ে কারো কোনো প্রবলেম নেই। যদি ইন্ডাকটিভ সার্কিট থাকে তাহলে যেদিকে কারেন্ট সেদিকেই ভোল্টেজ, অর্থাৎ ভিএম আইএম সেম ফেজে থাকবে। যদি ইন্ডাকটিভ সার্কিট হয় তাহলে ভিএম 90 ডিগ্রিতে লিড করবে আইএমকে, বা আইএম 90 ডিগ্রি ল্যাগ করবে ভিএমকে। বুঝতে পারলে? একদম কোনো রকম কোনো প্রবলেম নেই আশা করছি। তো এখানে একটু ছবিটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখো ভোল্টেজ শুরু হচ্ছে 0 ডিগ্রি থেকে আর কারেন্ট শুরু হচ্ছে -90 ডিগ্রি, মানে এর থেকে 90 ডিগ্রি পরে। তাহলে দেখো ভোল্টেজ পাথ কমপ্লিট করছে এখানে 360 ডিগ্রিতে, আর এটাও কিন্তু 450 ডিগ্রিতে কমপ্লিট করছে তোমার কারেন্ট। বুঝতে পারলে? আশা করছি আর কোনো রকম কোনো প্রবলেম নেই। প্রবলেম থাকলে কমেন্ট বক্স রয়েছে, জানাবেই। নেক্সট, তো আমাকে যদি এটা লিখতে বলে তো এরকম তো প্রশ্ন দিয়ে দিল, ধরো এক্সপ্লেন এসি থ্রু পিওর ইন্ডাকটেন্স এরকম দিয়ে দিল, তাহলে আমি কি লিখব? তাহলে লেখার জন্য তোমাদের বলে দিচ্ছি। দেখো এটা লিখতে পারো তুমি, ইফ অ্যান অল্টারনেটিং ভোল্টেজ ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস পিওর ইন্ডাকটেন্স, দ্য রেজাল্টেন্ট কারেন্ট ইজ অলসো অল্টারনেটিং। রেজাল্টেন্ট কারেন্ট যেহেতু আমার অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তো রেজাল্টেন্ট যে কারেন্টটা হবে সেটাও কিন্তু অল্টারনেটিংই হবে। তো বলা রয়েছে দেখো রেজাল্টেন্ট কারেন্ট ইজ অলসো অল্টারনেটিং, ইট ল্যাগস দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ অ্যান্ড অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। এটা কি করবে? অ্যাপ্লাইড যে ভোল্টেজ রয়েছে সেই ভোল্টেজকে 90 ডিগ্রিতে ল্যাগ করবে। এটা আমি একদম লিখে দিয়েছি, তোমরা এটা কিন্তু খুব ভালো করে খাতায় লিখে নাও। বলে দিচ্ছি আরেকবার, ইফ অ্যান অল্টারনেটিং ভোল্টেজ ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস পিওর ইন্ডাকটেন্স, the resultant current is also alternating, it lags the applied voltage as an angle of 90 degree। তারপরে নেক্সট, এসি থ্রু পিওর ক্যাপাসিটেন্সের থ্রু যদি অল্টারনেটিং কারেন্ট যায় তাহলে কি হবে? তো দেখতেই পাচ্ছ, যদি পিওর ক্যাপাসিটেন্সের থ্রুতে যায় তাহলে এটা সাডেন চেঞ্জ অফ ভোল্টেজকে প্রতিরোধ করে, বাট কারেন্টের কোনো রকম কোনো পরিবর্তন হয় না। তাহলে এখান থেকে তুমি বুঝতেই পারছো ভি ইকুয়ালস টু, বা অল্টারনেটিং ভোল্টেজ ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি, আর আমার কারেন্ট কি হয়ে যাবে? আই ইকুয়ালস টু আইএম সাইন, যেহেতু এটা 90 ডিগ্রিতে লিড করছে সেটা হয়ে যাবে ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। ওকে, তাহলে যদি ভোল্টেজ তোমার 0 ডিগ্রিতে শুরু করে তাহলে কিন্তু কারেন্ট আমার পজিটিভ 90 ডিগ্রিতে শুরু করবে, অ্যাজ অ্যান অ্যাঙ্গেল অফ পজিটিভ 90 ডিগ্রি। মানে এটা যদি 0 থেকে শুরু হয় এটা অলরেডি আগে থেকে শুরু হয়ে আসবে। তো এখান থেকেও তুমি জানতে পারছো যে এখানে কিন্তু ক্যাপাসিটেন্স রয়েছে, ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে ফ্যারাড। তো সেই ফ্যারাড ইউনিটটাতে আমরা যদি ক্যালকুলেশন করি সেটা কিন্তু ক্যালকুলেট হবে না। তো এর জন্য ক্যাপাসিটেন্সের জন্য যে রেজিস্টিভ সার্কিট আমরা ব্যবহার করি তাকে বলে ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স। তো এটাকে আমরা সাধারণত এক্স সি দ্বারা ডিনোট করে থাকি, যার ভ্যালু হচ্ছে 1/ωc। ওকে, তো আইএম ইকুয়ালস টু ভিএম বাই এক্স সি, আর এক্স সি মানে হচ্ছে ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স। তো ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্সের ভ্যালু বললাম 1/ωc। তো ওমেগার ভ্যালু তোমরা জানো 1/2πf, তাহলে এক্স সি ইকুয়ালস টু 1/2πfc। প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি, প্রত্যেকটা ফর্মুলা প্রত্যেক সময় তোমার কাজে লাগবে। এসি সার্কিটের যে কোনো অঙ্ক করতে গেলে এই ফর্মুলাগুলো কাজে লাগবেই। পরে যখন আমি ডিটেলসে তোমাদের নিউমেরিক্যালগুলো করাবো তখন তোমরা দেখতেই পাবে যে এই ফর্মুলাগুলো কাজে লাগছে কি না। ওকে, তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারলাম? যদি পিওরলি রেজিস্টিভ সার্কিট হয় কারেন্ট এবং ভোল্টেজের যে তোমার ফেজ সেম ফেজে থাকবে। যদি পিওরলি ইন্ডাকটিভ সার্কিট হয় তাহলে কিন্তু তোমার ল্যাগ করবে কারেন্ট 90 ডিগ্রিতে। যদি ক্যাপাসিটিভ সার্কিট হয় তাহলে কারেন্ট লিড করবে 90 ডিগ্রিতে। তো এটাকে যদি আমাকে লিখতে হয়, যদি আমাকে সহজ ভাষায় লিখতে হয় তাহলে আমি কি লিখব? তাহলে তুমি সেটা কিন্তু এক্ষেত্রে লিখতেই পারো যে
So if an alternating voltage V equals to Vm sin omega t is applied across pure capacitance, the resultant current is, এখানে পুরোটা লেখা হয়নি, the resultant current is lead by 90 degree, lead by an angle 90 degree. ওকে, তো এটা কিন্তু তোমরা লিখবে। তাহলে আমি এবার থেকে একটু ফেজার ডায়াগ্রামটা তোমাদের বুঝিয়ে দিই। তাহলে আমি দেখো, যদি ভিএমকে আমার রেফারেন্স অ্যাক্সিস হিসেবে ধরি, তাহলে আমি কি বললাম যে আইএম যেটা রয়েছে কারেন্টটা, সেটা কিন্তু 90 ডিগ্রিতে লিড করবে। তাহলে দেখো, লিড করা মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, লিড করা মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সেই জন্য এটা হয়েছে। আবার যদি তুমি বলো যে তুমি কারেন্টকে যদি রেফারেন্স অ্যাক্সিস ধরো, তাহলে ভোল্টেজ কি হচ্ছে 90 ডিগ্রিতে ল্যাগ করছে, কারেন্ট এগিয়ে আছে, ভোল্টেজ পিছিয়ে আছে, 90 ডিগ্রিতে ল্যাগ করছে। তো ল্যাগ করলে কি হবে, ল্যাগ করলে দেখতেই পাচ্ছ কিন্তু ক্লকওয়াইজ যায়, তাহলে কিন্তু আইএম আর ভিএমের মধ্যে এটাই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ প্রপার্টি কিন্তু গ্রো করছে। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটার থ্রুতে তোমরা অনেক কিছু জানতে পারলে। যদি কোনো রকম কোনো এসি সার্কিট রিলেটেড প্রবলেম হয়, তোমরা এই ভিডিওটা দেখার পর কিন্তু নিউমেরিক্যাল করতে শুরু করে দাও। আর প্রত্যেকেই কিন্তু নিউমেরিক্যালগুলো ভালো করে করবে, কারণ সেখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন না ভুলো। ধন্যবাদ।